বলো শুনছে 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে আপনার কথায় কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। কৃষিক্ষেত্রের নানান খুঁটিনাটি তথ্য নিয়ে শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ম্যাটিক্স কৃষি পাঠশালায় আজকের বিষয় সয়েল হেলথ, দ্য ইম্প্যাক্ট অফ সয়েল পিএইচ অন ক্রপ গ্রোথ। আজকের অতিথি শ্রী দেবাশিস মাইতি। কৃষি প্রধান দেশ ভারতবর্ষ, তাই কৃষিক্ষেত্রে উন্নতির কথা মাথায় রেখে কৃষক বন্ধুর পাশে দেশের প্রধানমন্ত্রী সূচনা হলো কৃষকদের জন্য বিশেষ যোজনা পিএম প্রণাম। জৈবিক সারের ব্যবহার থেকে কৃষকদের বিশেষ প্যাকেজ প্রদান, সবই এই যোজনার অন্তর্গত। পিএম প্রণাম প্রধানমন্ত্রী কর্তৃক কৃষক বন্ধুর জন্য বিশেষ যোজনা। পিএম প্রণাম, এই প্রকল্পের সম্পর্কেই বিস্তারিত জেনে নেব এবার। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অর্থাৎ CCEA 28 জুন 2023 তারিখে অনুষ্ঠিত একটি বৈঠকে পিএম প্রণাম প্রকল্পটি অনুমোদন করেছে। পিএম প্রণাম শব্দটি আমাদের মাতৃভূমির পুনরুদ্ধার, সচেতনতা সৃষ্টি, লালন পালন ও উন্নতির জন্য একটি পিএম প্রোগ্রামকে বোঝায়। আমাদের নিজের মায়ের মতো মাতৃভূমি অর্থাৎ মাদার আর্থের যত্ন নেওয়া এবং তাকে সুস্থ রাখার প্রতি এটি একটি অনন্য পদক্ষেপ। এভাবেই মাতৃভূমি এর বিনিময়ে আমাদের অনেক কিছুই ফিরিয়ে দেবেন। গ্রাম পর্যায় থেকে শুরু করে আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এটি সম্ভব। পিএম প্রণামের প্রাথমিক লক্ষ্য হল একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করা, আর সেই সমস্যা হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার। অধিক উৎপাদনের আকাঙ্ক্ষায় অতিমাত্রায় সার ও কীটনাশকের ব্যবহার হচ্ছে, যার ফলে এই মাটির ক্ষতি হচ্ছে এবং উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে। মাটির পুষ্টি নিরাপত্তার জন্য কৃষিতে জৈব এবং প্রাকৃতিক সার একীভূত করে মাটির পরীক্ষাভিত্তিক সারের সুষম ব্যবহার পদ্ধতি করা প্রয়োজন। এছাড়াও জৈব এবং প্রাকৃতিক কৃষি পদ্ধতি, সম্পদ সংরক্ষণের কৌশল যেমন সমন্বিত চাষ পদ্ধতি, ক্ষুদ্র সেচ, মালচিং, নো-টিলাজ, ফসলের ঘূর্ণনের মতো পদ্ধতিও কৃষিক্ষেত্রে গ্রহণ করা উচিত। এই পদ্ধতি মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ হ্রাস করবে এবং দীর্ঘমেয়াদী কৃষি উৎপাদনশীলতা বাড়াবে। কৃষিক্ষেত্রে সুষম সারের ব্যবহার মাটি সহ আমাদের পরিবেশের স্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারসাম্য বজায় রেখে সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টির উপাদান সঠিক পরিমাণে এবং অনুপাতে সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার করা। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যে তাদের এলাকার ফসলের প্রয়োজন অনুসারে এই ডোজগুলি নির্ধারণ করেছে। সুপারিশকৃত ডোজ অনুযায়ী সার ব্যবহার করলে ফসলের ফলন ও গুণগত মান বৃদ্ধি পাবে। সুস্পষ্ট মাটিতে জন্মানো ফল, শাকসবজি এবং শস্য প্রায়শই প্রয়োজনীয় পুষ্টিগুণে সমৃদ্ধ এবং স্বাদ ভালো হয়। ভালো ফসলের জন্য এবং গুণমান আমাদের কৃষকদের জন্য উচ্চ লাভের দিকে পরিচালিত করে। এটা শুধু আরও বেশি পরিমাণ ফসল ফলানোর জন্য নয়, বরং ফসলের মানকেও উন্নত করার জন্য একটি বড় পদক্ষেপ। এটি একটি জয়ের কৌশল যা আমাদের কৃষকদের, আমাদের পরিবেশ এবং শেষ পর্যন্ত আমাদের সকলকে উপকৃত করে। সঠিক জ্ঞানের সঙ্গে পুষ্টির ব্যবহার করলে আমরা যে শুধু ফলনই বাড়াতে পারব তা নয়, বরং আমাদের জমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে উর্বর থাকে তাও নিশ্চিত করতে পারব। সুতরাং আসুন একটি উজ্জ্বল এবং আরও টেকসই কৃষি ভবিষ্যতের জন্য সুষম সার ব্যবহারের প্রচার এবং অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা, বিকশিত ভারত সংকল্প যাত্রা। আসুন এই প্রকল্পের বিষয়ে এবার জেনে নেওয়া যাক। এই প্রকল্পের মূল উপাদানগুলির মধ্যে একটি হল পিএম প্রণাম প্রকল্প এবং কৃষিতে ড্রোনের ব্যবহারকে উন্নীত করার প্রচেষ্টা করা। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ডিপার্টমেন্ট অফ ফার্টিলাইজার্স, সার কোম্পানি, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসার সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের একত্রিত করেছে। VBSY এর একটি আকর্ষণীয় বিষয় এই যে এর মাধ্যমে বিভিন্ন ফসল এবং গাছপালাগুলিতে ন্যানো সার এবং জলে দ্রবণশীল সার স্প্রে করার পদ্ধতি প্রদর্শনের জন্য ড্রোনের ব্যাপক পরিমাণ ব্যবহার করা। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শিত হয়েছে।
এই ব্যবহারিক পন্থা কার্যকরভাবে আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধার কথা বলেছে। নাগরিকদের মধ্যে টেকসই কৃষির অনুশীলন সম্পর্কে আরও তথ্য প্রচার করাই এই প্রকল্পের উদ্দেশ্য। উল্লেখ্য, এই প্রোগ্রামটি একটি অপ্রতিরোধ্য সাড়া পেয়েছে এবং লক্ষ লক্ষ দর্শক ড্রোন প্রদর্শনীর সাক্ষী দেখেছে। কৃষকরা বিশেষ করে প্রচলিত ইউরিয়ার তুলনায় ন্যানো ইউরিয়ার উপকারিতা বুঝে ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই ইভেন্টগুলির সময় আলোচনার আর কথোপকথনের মাধ্যমে করা অনুশীলনগুলি যথেষ্ট কার্যকরী হয়েছে, যা কৃষকদের মধ্যে ক্রমবর্ধমান সচেতনতা এবং আগ্রহ প্রদর্শন করেছে। বহু উৎসাহী কৃষক এই প্রকল্পের প্রতি ড্রোন ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক প্রযুক্তির অর্থনৈতিক সম্ভাব্যতা কৃষকদের আলোর দিশা দেখিয়েছে এবং কৃষিতে আরও টেকসই এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলাদের স্বসহায়ক গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা জীবিকা নির্বাহের জন্য এই প্রযুক্তি ব্যবহার করতে পারেন। প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্রগুলি VBSY প্রোগ্রামগুলিকে সমর্থন করার জন্য সক্রিয় ভূমিকা পালন করেছে, যার ফলে এই উদ্যোগের সহযোগিতামূলক প্রকৃতির উপর জোরও দেওয়া হয়েছে। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির জন্য একটি টেকসই এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি রূপান্তরমূলক পদক্ষেপ। যাত্রার অগ্রগতির সঙ্গে সঙ্গে এটি দেশের কৃষি ল্যান্ডস্কেপকে নতুন রূপ দেওয়ার, উদ্ভাবনকে উৎসাহিত করার এবং সবার জন্য একটি সবুজ আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং টেকসই চাষ পদ্ধতির প্রচারের মাধ্যমে এটি শুধুমাত্র সচেতনতাই তৈরি করছে না, বরং কৃষকদের আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য উদ্ভাবন গ্রহণ করতে অনুপ্রাণিত করছে। আমরা যেমন এই কৃষি বিপ্লবকে উৎসাহিত হতে দেখি, এটা স্পষ্ট যে বিকশিত ভারত সংকল্প যাত্রা একটি উন্নত এবং টেকসই ভারতের জন্য বীজ বপন করছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে। এরই অঙ্গ হিসেবে আমাদের এবারের অনুষ্ঠান বেতারের মাধ্যমে কৃষি বন্ধুর জন্য সচেতনতামূলক অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। শুনতে থাকুন বেতার বিদ্যাসাগর FM 90.8। স্বাস্থ্যকর মাটি, স্বাস্থ্য ভারত। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে উষ্ণ অভ্যর্থনা এবং শুভেচ্ছা জানাই। বন্ধুরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার পানাগড়ে অবস্থিত একটি ইউরিয়া উৎপাদনকারী সংস্থা। ম্যাট্রিক্স প্ল্যান্টটি পশ্চিমবঙ্গের প্রথম এবং একমাত্র ইউরিয়া কারখানা। আপনারা সবাই জেনে খুশি হবেন যে মাটি পরীক্ষার জন্য কোম্পানি কর্তৃক একটি ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার স্থাপন করা হয়েছে, যা সমগ্র বাংলায় তার পরিষেবা প্রদান করে। এর পাশাপাশি কৃষকদের চাহিদা অনুযায়ী সংস্থার দ্বারা অন্যান্য নতুন পণ্য উপলব্ধ করা হয়, যার মাধ্যমে আপনারা সকলেই আপনাদের চাষে আরও বেশি ফলন এবং মুনাফা পেতে পারেন। নমস্কার বন্ধু, শুনছেন ম্যাটিক্স কৃষি পাঠশালার আরও একটি নতুন পর্বে সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত। আর আজ আমাদের সঙ্গে স্টুডিওয়ে রয়েছেন অতিথি হিসেবে শ্রী দেবাশিস মাইতি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার অ্যাডমিনিস্ট্রেশন, সয়েল কনজারভেশন রিসার্চ স্টেশন, আবাস, মেদিনীপুর। আর আজকের বিষয় হচ্ছে দ্য ইম্প্যাক্ট অফ সয়েল পিএইচ অন ক্রপ গ্রোথ, ফসলের বৃদ্ধির উপর মাটির অম্লত্বের প্রভাব। আর এই আলোচনার সঙ্গে সঙ্গে আমরা এগিয়ে যাব। দেবাশিস বাবু, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার। এখানে এসে স্যার কেমন লাগছে? আপনি তো মেদিনীপুরেই থাকছেন, মেদিনীপুরেই আপনার চাকরি ক্ষেত্র। বেতার বিদ্যাসাগরে তো আপনার প্রথম আসা, হ্যাঁ, এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। প্রথমত পরিবেশটা খুবই ভালো, ফাঁকা ফাঁকা, চারদিকে গাছপালা, এর মধ্যে বেশ শুনশান পরিবেশ, খুবই ভালো লাগছে। মানে কৃষি বিষয়ক আলোচনার জন্য একদম পারফেক্ট। ভেতরটাও তো খুব সুন্দর, স্টুডিওটাও খুব ভালো। একদম ধন্যবাদ। আর যে বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো স্যার, যে এই যে ফসলের বৃদ্ধির ওপর মাটির যে অম্লত্বের প্রভাব, তো প্রথমেই জিজ্ঞেস করবে যে আমরা মাটি কথাটা ব্যবহার করছি, যে কৃষিক্ষেত্রে মাটির যে গুরুত্বপূর্ণ প্রভাব
সেটা নিয়ে যদি একটু বলেন। দেখুন, কৃষিক্ষেত্রটা বর্তমানে বিভিন্ন জায়গায় মাটি ছাড়া বিভিন্ন ফসল হচ্ছে, এটা হলেও মাটি ছাড়া কৃষি ভাবাই যায় না। হুম। কারণ কৃষি বলতেই কর্ষণ, কর্ষণ বললে মাটিকেই কর্ষণ করা, এটা থেকেই আমাদের কৃষি শব্দটা এসেছে। কৃষি শব্দের উৎপত্তি মাটি কর্ষণ করা থেকে। আর মাটি আপনি কল্পনা করুন যে একটা নদী, বড় একটা হিমালয় পর্বত থেকে নদী বয়ে চলে আসছে, কিছু দূর আসার পর সমতল ভূমিতে আসলো, তখন তার ধারে ধীরে 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 পলি জমে জমে একটা জায়গা তৈরি হলো, যেখানে আস্তে আস্তে ঘাস তৈরি হচ্ছে, সেখানে বিভিন্ন প্রাণী ঘুরে বেড়াচ্ছে। তার ওটাই হচ্ছে মাটি, যেখানে পাহাড় থেকে ওই পাহাড়ের যে অংশগুলো ভেঙে 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 টুকরো হয়ে হয়ে ছোট ছোট নুড়ি, তারপর আরও কণা হতে 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 তারপর জলের সঙ্গে মিশে গিয়ে জল থেকে যখন বয়ে নিয়ে এসে সমতল ভূমিতে এসে গেল, তখন ও জমতে শুরু করলো, পল্লী হিসেবে জমতে শুরু করলো। ওর সঙ্গে কিছু বালি থাকে, হতে হতে ওটা ওর সঙ্গে আরও কিছু বিষয় যুক্ত হয়, জৈব পদার্থ যুক্ত হচ্ছে এবং জীবাণু যুক্ত হচ্ছে, হয়ে ওটা মাটিতে রূপ নেয়। এবং যখনই ওটা মাটি হচ্ছে তখনই ওতে গাছের বৃদ্ধি হওয়ার, গাছের বীজের অঙ্কুরোদ্গম হওয়ার উপযুক্ত পরিবেশ তৈরি হয়। আচ্ছা, তাই ওটা মাটি। তাহলে মাটি মানে ওখানে বীজ অঙ্কুরিত হতে পারবে, এবং বীজ অঙ্কুরিত হওয়ার পর তার যে শেকড়টাকে সে যে বিস্তার করবে, সেখান থেকে খাবার নেবে, সেই অনুকূল পরিবেশটা তার থাকতে হবে। তাহলে কৃষিক্ষেত্রে মাটির গুরুত্ব অপরিসীম। একেবারেই তাই। কিন্তু আপনি এত সুন্দর করে বললেন, আমাদের সাধারণ মানুষের কাছে তো আমরা বাইরে বেরোচ্ছি, আমরা মাটিতে পা দিচ্ছি, আমাদের কাছে সবটাই মাটি। এই যে আলাদা করে আপনি বুঝিয়ে দিলেন, এটা তো আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। এই যে সর্বক্ষেত্রে সবটা কেন মাটি নয়? সবটা মাটি নয় কারণ মাটি বললে যেটাকে আমরা সবটাকেই মাটি বলেই বলি আমরা সাধারণভাবে, কিন্তু কৃষিক্ষেত্রের সঙ্গে যখন আমরা সম্পর্ক তৈরি করতে চাইবো বা কৃষিক্ষেত্রের কথা ভাবতে গেলে, সেটাই মাটি যেটা গাছের বৃদ্ধির অনুকূল জায়গা। আর যেটা মাটি কিন্তু গাছের বৃদ্ধির অনুকূল জায়গা নয়, সেটাকে ঠিক মাটি বলা যায় না। যেমন ধরুন, যদি আমাদের ভুল চাষের পদ্ধতি অবলম্বন করে কিছু জায়গার পৃথিবী ভূপৃষ্ঠের উপরিস্তর চাষের অযোগ্য হয়ে যাচ্ছে, এরকম ঘটনা অনেক জায়গায় ঘটছে। আমাদের পশ্চিমবঙ্গেও ঘটছে। আমরা জানি উপকূলবর্তী এলাকাগুলোতে যেখানে লবণের জল ঢুকে যাচ্ছে মাটি, কিন্তু সেটা চাষের অযোগ্য হয়ে যাচ্ছে। বা আমরা অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহারের ফলে, অতিরিক্ত কৃষি বিষ প্রয়োগের ফলে তার মাটির মধ্যে যে মাইক্রোফ্লোরাগুলো, ছোটো ছোটো জীবাণুগুলো থাকে, সেগুলো মারা যাচ্ছে। ফলে ওটা নামে দেখতে মাটি, কিন্তু ওর উপর আর চাষযোগ্য অনুষ্ঠান থাকছে না। তার মানে মাটি বললে ওটাকে চাষযোগ্য অবস্থি থাকতে হবে, তবেই ওটাকে মাটি বলবো। বাকিটাকে আমরা মাটির মতো দেখতে হলেও মাটি বলে গ্রহণ করা হবে না। অথবা পাথরের মতো, ধরুন ঊষর শুষ্ক পাথরের ভূমি, অথবা শুধু বেলে ভূমি, তাহলে সেটা মাটি নয়। কিন্তু আমাদের দৃষ্টিতে, সাধারণ দৃষ্টিতে ওটা মাটি, কিন্তু কৃষকের দৃষ্টিতে, কৃষির দৃষ্টিভঙ্গি থেকে ওটা মাটি বলা যাবে না। ভীষণ সুন্দরভাবে বুঝিয়ে দিলেন দেবাশিসবাবু আমাদেরকে। আমাদের যে আজকের যে বিষয় মাটি এবং অম্লত্ব, মাটিটা নিয়ে আমরা কথা বললাম, এবার একটু অম্লত্বের কথায় আসি। এই যে অম্লত্ব বা পিএইচ, এটা বলতে ঠিক কি বুঝি আমরা? হ্যাঁ, দেখুন, ব্যাপারটা তো ধীরে ধীরে আমাদেরকে সূক্ষ্মতার দিকে আমরা যাচ্ছি। এক্ষেত্রে সবারই আমাদের এই সূক্ষ্মতার দিকে যাওয়া উচিত। মূলত আমাদের যারা এই আলোচনা শুনছেন, শুনবেন, তারা আমাদের কৃষক। তো কৃষকদেরও সেই দৃষ্টিভঙ্গি এখন অনেক পাল্টেছে, পাল্টানো দরকার। আমাদেরকে সেটা দায়িত্ব নিতেই হবে যে আমরা সূক্ষ্ম যাব। যেমন ধরুন, আমাদের শরীরে অ্যাসিডিটি হয়, আমাদের খাদ্যের অভাবের, খাদ্যের ভুল খাদ্য গ্রহণের ফলে, বা ধরুন অতিরিক্ত খাওয়ারের ফলে আমাদের যে পাকস্থলী আছে, তার হজম করার যে ক্ষমতা আছে, সেই ক্ষমতা যদি বাইরে যদি আমরা খাবার গ্রহণ করি, তখন দেখা যাচ্ছে আমাদের শরীরে অস্বস্তি হয়, এবং সেটাকে আমরা বলি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা অ্যাসিডিটি কথাটাই বলি, অ্যাসিডিটি হয়ে গেছে, ইনডাইজেশন হলে অ্যাসিডিটি হয়। ঠিক একইভাবে মাটির ক্ষেত্রে, যেটা মাটির গঠনের যে প্রসঙ্গটা আছে, যে মাটিতে মানে হচ্ছে বালি ভাগ থাকে, তারপর আরও সূক্ষ্ম যেটা পলি, আরও সূক্ষ্ম হয়ে গেলে সেটা কাদা বলা হয়, এবং তার সঙ্গে জৈব পদার্থ মিশে থাকে এবং জীবাণু থাকে। এবার যখন বর্ষাকালের মধ্যে জল থাকে, বা আমরা যখন জল সেচ করি তখন জল থাকে, আবার কিছু বাতাসও থাকে, এই হচ্ছে মাটি। তাহলে যখন ওখানে জল যুক্ত হচ্ছে, তখন ওর যে এই যে আমরা বললাম যে বালি, পলি, কাদা কণাগুলো জলের সঙ্গে মিশে গিয়ে ওখানে আমাদের যেমন গ্লাসে একটা শরবতের যখন সলিউশন তৈরি করা হয়, সেরকম মাটির মধ্যে সলিউশন তৈরি হয়। তাহলে মাটির মধ্যে যখন সলিউশন তৈরি হচ্ছে, তাহলে মাটির সেই সলিউশনের মধ্যে ওই কাদা কণাগুলো যেগুলো থাকছে, তার সঙ্গে বিশেষভাবে ধরুন হাইড্রোজেনের যে
আমরা যেটা জল হাইড্রোজেন, সেই হাইড্রোজেনের যখন আয়ন, সেই আয়নের পরিমাণ যদি জলকে ভেঙে গেলে দু ধরনের আয়ন তৈরি হয়, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোক্সিল বলা হয়। তো এই দুটোর যখন ব্যালেন্স থাকে তখন মাটিতে ওই পিএইচটা নিউট্রাল থাকে, 7-এর কাছাকাছি থাকে। এটা মাপার জন্য একটা যন্ত্র আছে, পিএইচ মিটার নামে পাওয়া যায়। পিএইচ মিটারে টেস্ট করলে সেটা আমরা বুঝতে পারি পিএইচ মিটার দিয়ে। এটা কি যে কোনো জায়গায় পাওয়া যায়? না, পিএইচ মিটার সাধারণত সরকারি যে ল্যাবরেটরিগুলো আছে সেখানে থাকে। আচ্ছা, এছাড়াও বিভিন্ন সংস্থা মাটির পিএইচ মাপার জন্য কিট তৈরি করেছেন। তারা কিট দিয়ে কেমিক্যাল রিয়াকশন করেও মাটির পিএইচটা মাপা যায় যে ওর মধ্যে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নটার ব্যালেন্সটা ঠিক আছে কিনা। যদি দেখা যায় যে হাইড্রোজেন আয়নের ব্যালেন্সটা ঠিক নেই, ওর কনসেন্ট্রেশনটা অনেক বেড়ে যাচ্ছে, তখনই ওই মাটিটাকে আম্লিক বলা হয়। এটা একটা মানে টেস্ট, কেমিক্যাল টেস্ট অথবা ইলেকট্রোডের দ্বারা টেস্ট করে বোঝা যাবে পিএইচ মিটারের দ্বারা যে মাটিটা আম্ল হয়ে গেছে না প্রসম আছে না ক্ষারীয় হয়ে গেছে। যদিও হাইড্রোজেন আয়ন কমে গিয়ে হাইড্রোক্সিল আয়নটা বেড়ে যায়, তখন ওটা হচ্ছে ক্ষারীয় মাটি হয়ে যাবে। এইটা ইন্ডিকেটর, এটাকে মাপতে হবে। এটাকে আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারবো না যে মাটিটা অ্যাসিড হয়ে গেছে না ক্ষারীয় হয়ে গেছে। এটা একটা কেমিক্যাল টেস্ট করে বোঝা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধরুন যারা এই যে সংস্থা বললেন যারা পিএইচ টেস্ট করাচ্ছে, তারা বাদ দিয়ে কোনো ইন্ডিভিজুয়াল কেউ যদি যায় যে আমি পিএইচ মিটার দিয়ে পিএইচ টেস্ট করতে চাই, কোনো বৈজ্ঞানিক ব্যক্তি বা কোনো এগ্রিকালচারাল এক্সপার্ট কেউ গেলেন ইন্ডিভিজুয়াল, সেক্ষেত্রে সেটার কি প্রসেস রয়েছে? তিনি পিএইচ মিটার কিনতেই পারেন, পিএইচ মিটার তো কিনতে পাওয়া যায়। কলকাতা থেকে পিএইচ মিটার কিনতে পারেন, ল্যাবরেটরি যেখানে ইনস্ট্রুমেন্ট বিক্রি হয় সেখানে পিএইচ মিটারও বিক্রি হয়। পিএইচ মিটার কিনে নিয়ে এসে উনি নিজের থেকেই টেস্ট করতে পারেন। আচ্ছা, এটা কোনো সমস্যা নেই, বেশ বেশ, খুব সহজেই এটা করা যাবে। আচ্ছা, আর এবার একটু মাটির স্বাস্থ্যের কথায় আসি। পিএইচ মিটার দিয়ে কিভাবে পিএইচ মাপা হবে বা কিভাবে মাটিতে অম্লত্বের কি পরিমাণ রয়েছে সেটা আপনি তো বললেন। এবার মাটির যে স্বাস্থ্য সঠিক রয়েছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো, বা সঠিক স্বাস্থ্যকর মাটি কোনটা সেটা আমরা কি করে বুঝবো? দেখুন, স্বাস্থ্যকর মাটির এটা একটা পিএইচটা একটা প্যারামিটার, যেটা একটা মূল প্যারামিটার। কারণ অন্যান্য যা কিছু বিষয় আছে, ধরুন ভৌত যে অবস্থাগুলো, মাটির ভৌত অবস্থাগুলোর অন্যান্য বিষয়গুলো, তার মাটির মধ্যে জৈব পদার্থের পরিমাণ ইত্যাদি যা কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আলটিমেটলি তার পিএইচটা ঠিক থাকবে। আচ্ছা, পিএইচ যদি ঠিক থাকে, পিএইচ একটা মূল স্বাস্থ্য ঠিক আছে কিনা জানার একটা প্যারামিটার, মূল একটা চিহ্ন, যে নির্দেশক, ওটা দিয়ে আমরা বুঝতে পারবো। তো পিএইচটা প্রসম অবস্থায় থাকলে, মানে 5.5-6 থেকে 7-7.5-এর মধ্যে যদি ঠিক থাকে, তাহলে বলবো এটা স্বাস্থ্যকর মাটি। আর এবারে ওর মধ্যে যখন গাছ হচ্ছে, সেই গাছ যদি ঠিক করে গ্রোথ হয় তবেই আমরা বুঝতে পারবো যে স্বাস্থ্যকর মাটি। মানে শুধু পিএইচ মাপলেই হবে না, কারণ আলটিমেটলি আমাকে উদ্ভিদের পার্সপেক্টিভে উদ্ভিদের গাছ হচ্ছে কিনা, গ্রোথ বৃদ্ধি ঠিকঠাক হচ্ছে কিনা, তার ফলন ঠিকঠাক পাচ্ছে কিনা সেটাও নির্ভর করছে। সেটা দিয়ে আমাদেরকে বুঝতে হবে যে মাটির স্বাস্থ্য ঠিক আছে কিনা, মাটির জল ধারণ ক্ষমতা ঠিক আছে কিনা, সেটা হচ্ছে দেখা যাবে যে মাটির জলটা ঠিক ধরে রাখতে পারছে কিনা। এই হচ্ছে। এবার যখন আমরা রাসায়নিক সার দিচ্ছি, সেই রাসায়নিক সারের যতটা পরিমাণ দিলাম তার রিটার্ন যে গ্রোথের উপর যে তার ইম্প্যাক্ট হয় রাসায়নিক সার প্রয়োগ করলে, সেটা ঠিকঠাক হচ্ছে কিনা এটা দেখার জন্য কৃষকরাও সাফিসিয়েন্ট বা এক্সপার্ট যারা আছেন, যে আমি একটা সার প্রয়োগ করলাম, তাহলে সারটা গাছের বৃদ্ধিতে লাগছে কিনা সেটা দেখেই আমরা বুঝতে পারবো যে মাটির স্বাস্থ্য ঠিক আছে। তার মানে মাটির স্বাস্থ্য এবং আলটিমেটলি কিন্তু পিএইচ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এবং পিএইচই বেশিরভাগটাই নির্ধারণ করে দিচ্ছে বা একটা ইন্ডিকেটার। কারণ পিএইচ যদি ঠিক থাকে তাহলে বুঝতে হবে যে ওর মধ্যে অর্গানিক ম্যাটারটাও ঠিকঠাক আছে, ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি ঠিকঠাক আছে। রাসায়নিক সারগুলো দিচ্ছি, ওর মধ্যে যখন গাছের বৃদ্ধি ভালো হতে, মানে ওর মধ্যে এক্সট্রা স্যালাইনিটিটা নেই। স্যালাইনিটি থাকলে মাটির মধ্যে যদি খাদ্য উপাদান থাকেও, তাহলে কিন্তু স্যালাইনিটির জন্য গাছ খাদ্যগুলো নিতে পারে না। তার মানে পিএইচ ঠিক থাকলে একটা বড় ইন্ডিকেটার, এবং ওর মধ্যে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি, অর্গানিক ম্যাটার যদি ঠিকঠাক করে থাকে, তাহলে মাটির স্বাস্থ্য ভালো আছে বলে আমরা ধরবো। আচ্ছা আচ্ছা, এই যে ফসলের বৃদ্ধিতে এই যে স্বাস্থ্যকর মাটি বা মাটির যে ভূমিকা, সেটা যদি একটু গুছিয়ে বলেন। হ্যাঁ, ফসলের বৃদ্ধিতে মাটির ভূমিকা তো অপরিসীম। সেটা আপনি শুরুতেই বলছি, মাটির ভূমিকা তো, মাটির উপরেই তো গাছের শেকড়টা বৃদ্ধি পাচ্ছে, শেকড় দিয়ে ও খাদ্য নিচ্ছে। দেখুন, আমাদের একটা গাছের বৃদ্ধির জন্য যে সমস্ত খাদ্য উপাদানের প্রয়োজন হয়, তার মধ্যে
কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন বাতাস থেকে নিয়ে নিচ্ছে। এটা মূল যে খাদ্য উপাদান তিনটি, নাইট্রোজেন, ফসফেট, পটাশ, যেগুলো আমরা রাসায়নিক সারের মাধ্যমে দিই, দিয়ে থাকি, হ্যাঁ। আর ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার গৌণ খাদ্য উপাদান। এগুলো ছাড়াও কিছু অনুখাদ্য উপাদান আছে 7টি, জিঙ্ক, বোরন, মলিবডেনাম, আয়রন, কপার এটসেট্রা, ক্লোরিন পর্যন্ত। এ সবই কিন্তু মাটি থেকে নিতে হবে। তাহলে মাটি উদ্ভিদের বাড় বৃদ্ধিতে বা অবশেষে আমাদের চাষযোগ্য যে ফসলগুলো আমরা চাষ করি তার যে ফলন পাওয়ার ক্ষেত্রে এই উপাদানগুলো মাটি তাকে সরবরাহ ঠিকঠাক করতে পারছে কিনা সেটা ইম্পর্ট্যান্ট। এবারে উদ্ভিদ তো শেকড় বিস্তার করতে পারছে আর মাটি ঠিকঠাক আছে, এই দুটো যখন কম্প্যাটেবল হবে, মানে পরস্পর ঠিকঠাক থাকবে, তখনই কিন্তু গাছের বৃদ্ধি ভালো হবে। তার মানে গাছের বৃদ্ধির কম্প্যাটেবিলিটি কিসের উপর নির্ভর করে না, মাটির উপর নির্ভর করে। আর গাছের নিজস্ব যে ক্ষমতা তার ভিত্তিতেই সে গাছের শেকড়টা বৃদ্ধি পাচ্ছে, যেটাকে বলে তার ভেতরের যে ক্ষমতা, গাছের নিজস্ব ক্ষমতা। একটা ভ্যারাইটি, ধরুন একটা ধানের ভ্যারাইটি, এই ভ্যারাইটির ফলন দেওয়ার ক্ষমতা এত, ওই ভ্যারাইটির ফলন দেওয়ার ক্ষমতা, এটা তার নিজস্ব ক্ষমতা। সেই নিজস্ব ক্ষমতা বলেই তার শেকড়ের ডেভেলপমেন্ট হচ্ছে। আর মাটি কি করছে, রেডি থাকছে, যে তার মধ্যে যে সমস্ত খাবারগুলো আমরা বাইরে থেকে যোগ করলাম, জৈব পদার্থ যোগ করলাম, বা আমরা মাটির অম্লত্বকে নাশ করার জন্য চুন দিলাম, এই সবগুলো ঠিকঠাক হয়ে তাকে খাদ্য উপাদানগুলো তার শেকড়ের কাছে রেডি রাখছে। তাহলে তখন শেকড়ের মধ্য দিয়ে সমস্ত খাদ্য উপাদানগুলো আস্তে আস্তে করে ঢুকবে। এইটা যে গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই যে আপনি অম্লত্বের কথা বললেন, এই যে অম্লত্ব কখনো বেড়ে যাচ্ছে বা কখনো কমছে, এই যে প্যারামিটার যেটা আপনি বললেন, কখনো 5 কখনো 7, এই যে বাড়া কমাটা এটা কিভাবে হচ্ছে? এই বাড়া কমাটা নির্ভর করে আমাদের কিছুটা চাষের পদ্ধতি ভুলের জন্য, আর কিছুটা সয়েলটা এলাকার সয়েলের উপর নির্ভর করে। যেমন ধরুন যে নর্থ বেঙ্গলের সয়েল যদি ধরা হয়, যেখানে খুব বেশি বৃষ্টিপাত হচ্ছে, সেখানে মাটি থেকে বেসিক যে সমস্ত এলিমেন্টগুলো, ক্যালসিয়াম, বোরন, এগুলো সব মাটির সঙ্গে ধুয়ে চলে যাচ্ছে। তখন তার অ্যাসিডিটিটা বেড়ে যায়, মানে পিএইচটা কমে যাচ্ছে, 5-এর দিকে চলে যাচ্ছে। আমাদের এই সমস্ত এই মেদিনীপুর, যে ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত মাটি এলাকা হচ্ছে কি আপনার মাটি, লাল মাটি, লাল কাঁকুরে মাটি। লাল কাঁকুরে মাটি এলাকাগুলোতে কি হচ্ছে, এমনিতেই বৃষ্টিপাত এখানে কম, আর এখানকার মাটিতে হচ্ছে কি আয়রন অক্সাইড, আয়রনের এটা মেটালটা বেশি থাকে, সেক্ষেত্রে এর মাটিটা সাধারণত একটু আম্লিকই হবে। আচ্ছা, এবারে ধরুন আমরা নদিয়া, বর্ধমান, মুর্শিদাবাদে যে সমস্ত পলি মাটি এলাকাগুলো, সেগুলো খানিকটা প্রশম হবে, এরকম হবে। এটা মাটির উপর নির্ভর করছে। আর ফলটি কাল্টিভেশন প্রসেস, ধরুন আমি অতিরিক্ত সার প্রয়োগ করছি, যে সারগুলোতে মাটিতে অম্লই তৈরি করে, যেমন অ্যামোনিয়াম সালফেট যদি আমি বেশি ব্যবহার করি, তাহলে মাটিটা অম্ল হয়ে যায়। আর একটা কি না, মাটিতে আমি যদি জৈব পদার্থ ঠিকঠাক না দিই, মানে জৈব পদার্থ, অর্গানিক ম্যাটার, এটা হচ্ছে একটা বাফার তৈরি করে, মানে ব্যালেন্সিং করে মাটিকে। এই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এটা যদি ঠিকঠাক দীর্ঘদিন না দেওয়া হয় মাটিতে, অথচ আমি যদি একটা বছরে 2-3 চাষ করে যাচ্ছি, কিন্তু জৈব পদার্থ দিচ্ছি না ঠিকমতো, তখন মাটি আম্লিক হয়ে যাওয়ার ম্যাক্সিমাম চান্স থাকবে। এটা একটা, মানে আমাদের এলাকাগুলো, চাষের জমিগুলোতে এটা একটা প্রধান কারণ, যে জৈব পদার্থ ঠিকঠাক প্রয়োগ করা হচ্ছে না। জৈব পদার্থ ঠিকঠাক প্রয়োগ না করার জন্য মাটি ধীরে ধীরে অম্ল হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি এই যে জায়গা বিশেষে বললেন যে কোন জায়গায় কীরকম মাটি, তো আমাদের এই যে মেদিনীপুরের মাটি, সেটা নিয়ে একটু প্রশ্ন করি, যে আমাদের মেদিনীপুরের মাটি সাধারণত অম্লত্ব রয়েছে মাটিতে, আপনি বললেন। তো এই জায়গায় কি ধরনের চাষ করা সব থেকে ভালো হলে আমাদের কৃষকরা ফল পাবেন ভালো? আর এছাড়াও আমাদের মাটির স্বাস্থ্য কতখানি ভালো বা কীরকম? মেদিনীপুরের মাটির অম্লত্ব যেটা হয়েছে বা আছে, সাধারণভাবে এই মাটিতে একটু আম্লিক ভাব থাকে, তো এই আম্লিক ভাবটাকে কাটানো যায়। এবার এখানকার মাটি ধরুন তো প্লেন সমতল ভূমি নয়, এটা হচ্ছে কি একটু আন্ডুলেটিং আছে, কোথাও একটু নিচু, কোথাও উঁচু আছে। তো বিভিন্ন ফসল বিভিন্ন সময় চাষ করা যেতে পারে। তার মধ্যে আমাদের এই এলাকাগুলোতে যেখানে ধান চাষ হয়, সেখানে ধান চাষ হবেই, যেটা গভীর জায়গায় ধান চাষ হবে। তবে এটাতে এর জন্য স্পেসিফিক ফসলের ব্যাপারটা থাকছে খুব কম। আমাদের যেটা করতে হবে, যে আমাদের এই মাটিগুলোতে জৈব পদার্থ প্রয়োগ করার একটা প্ল্যানিং করতে হবে, চুন একটু দেওয়ার ব্যবস্থা করতে হবে। আর নর্মালি যে সমস্ত সবজি চাষগুলো হয় বা ধান চাষ হয়, আর একটা করতে হবে কি, যে আমাদের ধরুন
ডাল জাতীয় শস্যের চাষ, বিশেষ করে চীনাবাদাম। হুম 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 চীনাবাদাম আমাদের এই এলাকাগুলোতে চীনাবাদাম, এই কাঁসাই নদীর চরটাকে বাদ দিলে তার উপর থেকে যদি উঠে আসি আমরা, হুম, তাহলে উপরে উঠে আসলে দেখা যাবে এই দিক থেকে যখন আমরা শালবনির দিকে যাচ্ছি, হ্যাঁ, তো এই সমস্ত মাটিতে কিন্তু চীনাবাদামের খুব উপযুক্ত জায়গা। হুম হুম। এবং শালবনি এলাকাগুলো চীনাবাদাম চাষ হচ্ছেও, তাই কৃষকরা এগুলোকে অ্যাডপ্ট করেছেন। চীনাবাদাম মানে চাষটা আগের তুলনায় চীনাবাদাম অনেক চাষের বেড়েছে, এটা অনেকটা অনেক বেড়েছে, বেড়েছে। হ্যাঁ। এবারে ধান চাষের এলাকাটা একটু কমানো উচিত আমাদের, হুম। কারণ ধান চাষের জন্য যতটা পরিমাণ জল লাগে, যা আমরা ম্যানেজমেন্ট করছি তার থেকে অনেক কম জলে, কম ম্যানেজমেন্টে চীনাবাদাম হতে পারে। এবং সেক্ষেত্রে জৈব পদার্থ আমরা অনেকটা যোগ হয়ে যায় চীনাবাদাম চাষ করলে, কারণ চীনাবাদাম তুলে নেওয়ার পর ওর যে গাছগুলো ওগুলো মাটিতেই পড়ে থাকে, ফলে ওটা জমিতে মিশে গিয়ে সার হিসাবে তৈরি করে এবং উপকার করে, মাটির পিএইচটাকে ঠিক করতে পারে। এইটা একটা বড় ব্যাপার। আর সবজি চাষ যখন করছি আমরা, অবশ্যই সেখানে জৈব পদার্থ প্রয়োগ করার প্ল্যানিং করতে হবে, আচ্ছা, যে আমাকে জৈব পদার্থ দিতেই হবে। হুম, এবং সেই জৈব পদার্থটা যদি ঠিকঠাক দেওয়া যায়, আর বছরে একবার করে চুন প্রয়োগ করতে হবে মাটিতে অম্লত্বটাকে কমানোর জন্য, হুম হুম তাহলেই আমাদের গাছের খাদ্য উপাদান সংগ্রহ করাটা গাছের পক্ষে সহজ হবে। হুম হুম হুম। আচ্ছা আচ্ছা, এই যে কি কি করা দরকার আপনি বলছেন যে পিএইচটাকে বজায় রাখতে গেলে, আপনি জৈব পদার্থের কথা বললেন। আচ্ছা, রাসায়নিক দিক থেকে আমরা কি কি করতে পারি? রাসায়নিক পদার্থ বলতে আমরা যে ক্যালসিয়াম অক্সাইড, যেটা সিও চুন, যেটা ক্যালসিয়াম কার্বনেট, যে চুনা পাথর চুন, সেইটা আমাদের পার ডেসিমেলে 2 কেজি হারে দিতে হবে। যেটা আপনি বলছেন প্রত্যেক বছরে একবার প্রত্যেক করে। বছরে একবার করে দিতে হবে, এবং ওটা দিয়ে ওর মাটিতে রস থাকা অবস্থায় দিতে হবে, যাতে মাটিতে রাসায়নিক বিক্রিয়াটা ঘটিয়ে, ওই যেটা প্রথমে আমরা আলোচনা করছিলাম যে কি করে পিএইচটা হয়, মানে হাইড্রোজেন আয়নগুলো যে বেড়ে যায়, সেই হাইড্রোজেন আয়নের জায়গায় আমরা যখন চুন দিচ্ছি ওখানে ক্যালসিয়াম আয়নগুলো চলে যাবে, আচ্ছা, হাইড্রোজেন আয়নগুলোকে বের করে দেবে মাটির ওই যে কাদা কণা থেকে। হুম 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 কাদা কণা থেকে হাইড্রোজেন আয়নকে বের করে দিয়ে যখন ক্যালসিয়ামটা যুক্ত হয়ে গেল, তখন মাটির পিএইচটা কমে গেল। হুম, এবং ক্যালসিয়াম থাকার ফলে মাটির পিএইচ কমে যাওয়ার ফলে কি হচ্ছে, আমাদের অন্যান্য খাদ্য উপাদান, ধরুন যে নাইট্রোজেন, ফসফেট, পটাশ যেগুলো আমরা দিচ্ছি, সেগুলো গ্রহণযোগ্যতা বেড়ে যাবে, বেড়ে যাচ্ছে, এটা বেড়ে যাবে। এটা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এটা করতেই হবে। হুম, হুম। আর রাসায়নিক পদার্থ প্রয়োগের ক্ষেত্রে আমাদের যে সারগুলোতে অম্লত্ব বাড়ায় সেরকম সার ব্যবহার করা কমাতে হবে, আচ্ছা, যেমন জিঙ্ক সালফেট, অ্যামোনিয়াম সালফেট, এগুলোকে ব্যবহার করা কমাতে হবে। তার থেকে আমরা ইউরিয়া প্রয়োগ করতে পারি, আচ্ছা, বা আমাদের যে 10-26-26 যে সমস্ত সারগুলো আছে সেইগুলোকে আমরা ঠিক ঠিক প্রয়োগ করে ব্যবহার করতে পারি, মানে হিসেব করে চিন্তা ভাবনা করে ব্যবহার করতে পারি। একেবারে তাই। সেটা অবশ্যই আমরা দেখে নেব যে মাটিতে পিএইচ এর কতখানি পরিমাণ রয়েছে, মাটি পরীক্ষা করে তারপর, তাই তো স্যার? হ্যাঁ, মাটি পরীক্ষা করার যদি সুযোগ আমরা কেউ করতে পারেন খুবই ভালো। হুম, আমাদের এলাকাতে আমাদের ল্যাবরেটরি আছে, সেখানে আসতেই পারেন ওনারা। এখন ঘটনা বাস্তব যেটা হচ্ছে প্রবলেম, যে কৃষকরা অনেক সময় এই টেস্ট করতে গিয়ে বিফল হয়ে যাচ্ছেন। হুম, হুম, সরকারি উদ্যোগে এই টেস্ট কিন্তু করা হচ্ছে, সরকারি উদ্যোগে আবার উদ্যোগ নেওয়া হয়েছে, কিছুদিন আগে সয়েল হেলথ কার্ড দেওয়া হয়েছে। হুম, সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ফার্মারের প্লট থেকে না হলেও একটা গ্রিড করে নেওয়া হয়েছিল, নিয়ে একটা ওভারঅল আইডিয়া দেওয়া হয়েছিল যে এই এলাকার ফার্মারদের মাটি এরকম আমলিক হয়ে গেছে। তো সেটা করতে পারার আগ্রহ রাখা খুবই ভালো। বা যদি কেউ উদ্যোগ নেয় যে আমি একটা পিএইচ মিটার কিনে নিয়ে এসে এলাকার কৃষকদের জমি মাপবো, হয়তো কিছু আমি নেবো, চার্জ নেবো, সেটাও কিন্তু হতে পারে একটা। হতে পারে। মানে যারা বেকার ছেলে এখনও যদি চায় যে এটা আমি সয়েল টেস্টিং ল্যাবরেটরি ছোটো করে করব, তার জন্য সরকারি স্কিমও আছে, সাবসিডিও ছিল আগে জানি, বর্তমান হয়তো নেই, কিন্তু সে টেকনিক্যাল হেল্প পাওয়ার জন্য অনেক জায়গা আছে, পেতে পারে। অনেক জায়গা রয়েছে। আর যদি নিদান পক্ষে কেউ টেস্ট করতে নাও পারে, হুম, তাহলে একমাত্র উপায় হচ্ছে যে সে যেন মাটিতে জৈব পদার্থ প্রয়োগ করাটা খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করেন আচ্ছা, তার জমিতে। আচ্ছা, তাহলে তার জমির মাটি অবশ্যই প্রশম হবে, হুম, কারণ অর্গানিক ম্যাটারই একমাত্র ক্ষমতা আছে যে মাটিকে প্রশম রাখা। হুম, আর সেটা করেও যদি দেখা যায় হচ্ছে না, হুম, তখন কি করে বুঝবো হচ্ছে না, যে রাসায়নিক সার প্রয়োগ করেও আমি কিন্তু উপযুক্ত তার ফল পাচ্ছি না, তখন অবশ্যই তাকে চুন প্রয়োগ করতে হবে, আচ্ছা, কেমিক্যাল চুন প্রয়োগ করতে হবে। আচ্ছা। অসাধারণ কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা আজকে জানতে পারলাম। আজকের বিষয় ছিল বন্ধু, দ্য ইম্প্যাক্ট অফ সয়েল পিএইচ অন ক্রপ গ্রোথ। ফসলের বৃদ্ধির ওপর মাটির অম্লত্বের যে প্রভাব, সেই নিয়েই আমরা আজকে আলোচনা করলাম, এবং আমাদের সঙ্গে ছিলেন শ্রী দেবাশিস মাইতি। স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আবারও স্যারকে আমাদের সঙ্গে পাবো আমাদের এই ম্যাটিক্স কৃষি পাঠশালার অনুষ্ঠানের আলোচনার পর্বে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। নমস্কার। বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়।
কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। কৃষি সংক্রান্ত নানান খুঁটিনাটি তথ্য নিয়েই বেতার বিদ্যাসাগরের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। তাই আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই আমাদের জানাতে পারেন, এবং পাশাপাশি কেমন লাগছে আমাদের এই কৃষি পাঠশালা অনুষ্ঠানটি শুনতে সেটাও জানাতে ভুলবেন না। আমাদের জানাতে পারেন সরাসরি আপনাদের মতামত মেল করে আমাদের মেল আইডি betarbiddasagor@mail.vidyasagar.ac.in। এছাড়াও আমাদের চিঠি পাঠিয়ে আপনারা জানাতে পারেন। ঠিকানা সকলেই জানেন, তাও আরও একবার জানিয়ে দিই। বেতার বিদ্যাসাগর, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, রাঙামাটি, মেদিনীপুর 721102। এছাড়া সরাসরি তো চলে আসতেই পারেন, আমাদের ফোনও করতে পারেন 8116884995 এই নম্বরে। শুধুমাত্র ফোন নয়, সরাসরি হোয়াটসঅ্যাপ কিংবা মেসেজের মাধ্যমেও জানাতে পারেন আপনার মতামত। এছাড়াও ফেসবুক কিংবা ইনস্টাগ্রামেও আমরা রয়েছি 90.8 FM বেতার বিদ্যাসাগর এই নামে। আমাদের চটপট সার্চ করে ফেলুন এবং কোনো কথা থাকলে অবশ্যই আমাদের মেসেজ করে জানাতে পারেন। আমাদের অনুষ্ঠানের নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ইউটিউব সেকশনে গিয়েও আমাদের অনুষ্ঠানের নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, এবং অবশ্যই ইউটিউবে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি শুনলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে। আমরা কিন্তু অপেক্ষায় আছি, তাই চটপট আপনার কথা পৌঁছে দিন আমাদের দোরগোড়ায়। এতক্ষণ শুনছিলেন কৃষি সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স ফার্টিলাইজার্স ও কেমিক্যালস লিমিটেডের প্রস্তুতি, কৃষক ভাই ও বন্ধুর জন্য কৃষিক্ষেত্রে বিশেষ বার্তা। এই ধরনের অনুষ্ঠান আরও শুনতে কানে রাখুন বেতার বিদ্যাসাগর 90.8 FM, ঠিক বেলা 1টায়।